আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলোর বাঁধন গল্পের ৪৫ নাম্বার পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। কয়েক ঘন্টা পর যখন আলোর জ্ঞান ফিরে এলো তখন নিজেকে রুমের ভিতরে আবিষ্কার করলো। তখনকার ঘটনা মনে হতেই লজ্জায় নুয়ে গেল। হঠাৎই কিছু একটা ভেবে চমকে উঠল। মানুষটা রেগে আবার চলে যায়নি তো? আলো তুড়ি ঘুরে করে বিছানা থেকে নেমে বাইরে ছুটে গেল। শরীরটা দুর্বল হলেও মনের কষ্টের কাছে তুচ্ছ ব্যাপার। ড্রয়িং রুমে প্রবেশ করতে চোখজোড়া শীতল হলো। মুহূর্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আলিয়া রহমান নিজের হাতে আদারকে খাবার খাইয়ে দিচ্ছে। আদার ভদ্র ছেলের মতো আরেক মায়ের হাতে তৃপ্তির সাথে খাচ্ছে। আলিয়া রহমান মাঝে মধ্যে গল্প করে আর ছেলেটার সাথে মাথা হাত বুলিয়ে দিচ্ছেন। আলো এগিয়ে এসে কপাল কুঁচকেই বলল, জামাইকে পেয়ে মেয়েকেই ভুলে গেলে? মেয়ের কথা শুনে আলিয়া রহমান ভ্রু কুঁচকে যায়। তিনি কিছু বলতে যাবেন তার আগেই মতিউর রহমান বলে উঠলেন, তোমার মা ভুলে গেলেও তো আমি ভুলে যাইনি। এসো মামুনি, আমার পাশে বসো, আজ বাবা তোমাকে খাইয়ে দিবে। আলো মুচকে হেসে বাবার পাশে গিয়ে বসলো। মতিউর রহমান ভাত মাখিয়ে মেয়েকে খাইয়ে দিতে লাগলেন। তখন ছায়া নিজের চেয়ার ছেড়ে উঠে এসে বাবার পাশে দাঁড়ায়। তাকে দেখে আলো বিড়বিড় করে বলল, আমার আদরে ভাগ বসাতে চলে এসেছে আরেক ফকিন্নি। ছায়া কিছু না বলে বাবার হাতে খেতে লাগলো। মায়াও তার বাবার দিকে তাকায়। মাহবুব রহমান মুচকি হেসে মেয়েকে খাবার খাইয়ে দিতে থাকলেন। নীলিমা রহমান সবার প্লেটে আরও খাবার দিলেন। কতদিন পর পরিবারের সবাইকে হাসি খুশি থেকে বুকটা ভরে ওঠে। তবে মনের মধ্যে একমাত্র ছেলের জন্য হাহাকার করে উঠল। আজ যদি ছেলে বেঁচে থাকতো তাহলে হয়তো এইভাবে সবার সাথে বসে হাসি ঠাট্টা করে খাবার খেত। আড়ালে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। তিনি মা তো, তাই এতদিনে নিজের ছেলের বৌমাকে ভুলতে পারেনি। আদারে খাবার খাওয়া শেষ। আলিয়া রহমান শাড়ির আঁচল দিয়ে যত্নের সাথে মুখ মুছে দিলেন। আধার আঁচলে নাক মুখ ডুবিয়ে চোখ বুজে নিল। তারপর ও স্পষ্ট সুরে বলল, আপনার আঁচল থেকে মা গ্রাণ পাচ্ছি, যেমনটা আমি আমার মায়ের আঁচল থেকে পেতাম। আলিয়া রহমান চোখ দুটো টলমল করছে। পরম স্নেহে ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমি তো মাই বাবা, তোমার আরেক মা, আর তুমি আমার ছেলে। আধারে হঠাৎই কি যেন হলো। দুই হাতে শাশুড়ি মেয়ের কোমর জড়িয়ে ধরে বুকে মাথা রেখে চোখ বুজে ডেকে উঠল, মা। আলিয়া রহমান হেসে ছেলেটাকে জড়িয়ে ধরে মাথা চুমু খেয়ে ফিসফিসিয়ে বললেন, হ্যাঁ তোমার মা। এই সুন্দর দৃশ্য দেখে সবার ঠোঁটের কোণে হাসি ফুটলে উঠলেও আলোর চোখ মুখ ছলছল করে। অজানা কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। এই এতে মানুষটাকে সে কিভাবে সুখে রাখবে? কি করলে লোকটার সব কষ্ট মুছে যাবে? সে কি আদৌ পারবে এই মানুষটার সকল কষ্ট লাঘব করতে, নাকি দিন শেষে নিজের কষ্টের কারণ হবে? যেমনটা এই 1 বছর হয়েছে সে কোমায় থাকলেও ব্রেন সজাগ ছিল। লোকটার প্রতিটা কথা শুনতে পেয়েছে। সে না দেখেও সব কষ্ট, ছটফটানি, আর্তনাদ সব কিছু টের পেয়েছে। আর এই 1 বছর 6 মাসের মধ্যে এটা বুঝতে পেরেছে এই প্রসেসটা আগের মতো নেই। এখন এই লুকটাও তাকে চাই। আলো খাওয়া দাওয়া শেষ করে ওষুধ খেয়ে রুমে এলো। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাতি নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে বিছানায় এসে চুপটি করে বসে থাকলো। আর চোখে উবুর হয়ে বালিশ মুখ গুজে হয়ে থাকা স্বামীর দিকে তাকায়। আগে লোকটা হাসপাতালে তার বুকের মাঝে রেখে শুয়ে থাকতো, অথচ আজ একা একা ঘুমাচ্ছে। কি নিষ্ঠুর মানুষ। শুনুন। মেয়েটার ডাকে আধার চোখ নামিয়ে ধীর কণ্ঠে বলল, জি বলুন। সোজা হন। কেন? আপনার বুকে মাথা রেখে ঘুমাবো? সরি ম্যাম, আমার বুক সরকারি নয়। আলো বিরক্তিতে চোখ মুখ কুঁচকেই বলল, তাহলে কি আমি এতদিন সরকারি ছিলাম? সরকারি নাও, আমার ব্যক্তিগত সুখ। ধ্যাত, আপনি কখনো ভালো হবেন না, যান, আপনার কাছে থাকবো না। এই কথা বলে আলো বিছানা থেকে নেমে সোফায় গিয়ে শুয়ে পড়ল। এই বদমাইশ লোকটার ঘাড় তেরামি করার স্বভাব আর শুধরাবে না। চোখ বুজে কিছুক্ষণ শুয়ে থাকার পর অনুভব করলো সে হাওয়ায় ভাসছে। আলো চমকে উঠে চট করে তাকিয়ে দেখে সে ছেলের কোলে। আদার বিছানায় সাবধানে আলোকে শুয়ে দিয়ে ঝুঁকে এসে কপালের মাঝে ভালোবাসার পর সেঁকে দিল। পরপর 2 গালে, 2 চোখে, নাকে, থুতনিতে ও ঠোঁটেও চুমু খেল। আলো লাজুক হেসে 2 হাতে স্বামীর গলা জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলল, আমার থেকে এখন আপনার ঠোঁট বেশি বিয়াদব হয়ে গেছে। আদা ঠোঁটের নিচে থাকা তিলটা উপর চুমু খেয়ে বলল, কোথায় আছে সঙ্গদোষে লোহা ভাসে। আলো শুরু চোখে তাকায়। আদার কিছু না বলে অর্ধাঙ্গিনীর নরম বুকের মাঝে মুখ গুজে শুয়ে পড়ল। আলো 2 হাতে মাথা চুল বিলি কেটে দিতে লাগলো এবং একসময় বলল, কাল আপনার সাথে বাড়ি ফিরতে চাই। আদার বাধ্য ছেলের মতো বলল, ঠিক আছে। আলো জুড়ে শ্বাস ফেলে ধীর কণ্ঠে জানতে চাইল, আপনি কি এখনো সব দায়িত্ব থেকে করছেন? আদার মুখ তুলে জিজ্ঞেস করলো, কি মনে হয় তোমার? জানি না। আদার এগিয়ে এসে মেয়েটার চোখে চোখ রেখে শান্ত গলায় বলল, আমি যা কিছু করছি সবটাই আমার মন থেকে। আলো মনে মনে হাসলো, তবে মুখে বলল না। ও, আপনার মনও আছে? জানতাম না তো। আদার পাশে ঘুরে আলোকে নিজের বুকের উপর নিয়ে ফিসফিসিয়ে বলল, সময় হোক, আমার কি কি আছে আর নেই সব কিছু প্রমাণ করে দেব। এখন ভদ্র মেয়ের মতো ঘুমাও। আলো আর ভদ্র, সে তো সুযোগ বুঝে সেরের কালো কুচকুচে কিউট ছোটো আঙ্গুলের উপর চিমটি কাটলো। কতদিন হয়ে গেল সেরকে জ্বালানো হয় না। আধার চোখ মুখ কুচকে বিড়বিড় করে বলল, আবার?
আলো মুহূর্তেই খিলখিল করে হেসে উঠল। এতদিন পর আবারও মেয়েটাকে হাসতে দেখে আদাটে ঠোঁট কামড়ে মুগ্ধ চোখে তাকিয়ে থাকলো। সেই এই হাসিটা দেখার জন্য যে ভেতরে ভেতরে কতটা ছটফট করেছে সেটা মুখে বলে বোঝাতে পারবে না। কিছু কিছু অনুভূতি প্রকাশ করা যায় না, এইগুলো গোপনেই সুন্দর। পরের দিন সকালে নাস্তা করে সবার কাছে থেকে বিদায় নিয়ে আধার আলো বেরিয়ে পড়ে নিজেদের বাড়ির উদ্দেশ্য। 3-4 ঘন্টা পর জার্নি করে অবশেষে এসে পৌঁছালো। আলো গাড়ি থেকে নেমেই ভেতরে ছুটে গেল। আধার মেয়েটাকে সাবধানে যেতে বলে সে লেগেজ নিয়ে ভিতরে যেতে শুরু করলো। দাদা জান, সুবহান খান ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিলেন আর নিউজ পেপার পড়ছিলেন। তখন আচমকা চিৎকারে হসকুচিয়ে উঠলেন। ফলস্বরূপ হাত থেকে চায়ের কাপ ফ্লোরে পড়ে গিয়ে ভেঙে গেল। সেই দিকে নজর না দিয়ে চমকে উঠে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায়। নাতি বই সুস্থ শরীর নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে দেখে মুহূর্তেই চোখ জোড়া ছলছল করে ওঠে। তিনি তড়িঘড়ি করে উঠে দাঁড়ালেন। আলো ছুটে এসে দাদাজানকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো দাদাজান? আমি তোমাকে খুব খুব মিস করেছি। সুবহান খান মেয়েটাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তোমাকে ছেড়ে ভালো ছিলাম না, কিন্তু এখন তোমাকে পেয়ে অনেক অনেক ভালো আছি, আর আমিও তোমাকে খুব মিস করেছি। আলোর চোখ দুটো টলমল করলেও সে গাল ভরে হাসলো। তাহমিনা খানকে দেখে কাছে এগিয়ে গিয়ে বলল, কেমন আছেন মা? তাহমিনা খান গম্ভীর মুখে বলল, ভালো ছিলাম, কিন্তু এখন কতটা ভালো থাকবো জানা নেই। বাড়িতে পা রাখতে না রাখতেই তো অঘটন ঘটিয়ে দিলে। আলোর খারাপ লাগলেও সে মুখে প্রকাশ করলো না, কিন্তু তাহমিনা খানের কথাগুলো ঠিক হজম করতে পারলো না আধার। সে কিছু না বলে রান্নাঘর থেকে অনেকগুলো চায়ের কাপ নিয়ে এসে ফ্লোরে ছুঁড়ে মারলো। তারপর শান্ত গলায় বলল, নিন, আমিও অঘটন ঘটিয়ে দিলাম। তাহমিনা খান রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেলেন। সুবহান খান স্বাভাবিক থাকলেও আলো বড় বড় চোখে ছেড়ে দিকে তাকিয়ে আছে। কতগুলো কাপ এক নিমিষেই ভেঙে ফেললো। আলো দাদাজানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল, তোমার নাতির এত রাগ হলো কবে থেকে? তুমি জবে থেকে কমাই গেছো ঠিক তবে থেকে। আর এটা তো কিছু নয়, এই বাড়িতে অর্ধেক জিনিসই তোমার স্বামীর হাতে ইন্তেকাল করেছে, আবার নিজে সব কিছু কিনে এনেছে। কবে না জানি এগুলোর মতো আমাকেও চলে আসার মারে। তোমাকে কিছু করলে আমি ওরে নিয়ে গিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে আসবো, ঠিক আছে? দাদাজানের কথা শুনে আলো শব্দ করে হেসে উঠে বলল, ঠিক আছে। আধার অনেক আগে রুমে চলে এসেছে আর এসে ঝুড়ি থেকে টুনাটুনিকে রুমের ভেতরে ছেড়ে দিল। আসার সময় রহমান বাড়ি থেকে নিয়ে এসেছে। আধার নিজের লেগেজ খুলে আলো সব কিছু আলমারিতে সুন্দর করে গুছিয়ে রেখে দিল। তারপর টি শার্ট ও ট্রাউজার নিয়ে ওয়াশরুমে গেল। আজ আর ভার্সিটিতে যাওয়া হলো না, আগামীকাল থেকে না হয় যাবে। লম্বা শাওয়ার নিয়ে তোয়ালে নিয়ে মাথা মুছতে মুছতে বেরিয়ে এসে দেখে আলো বিছানায় উপর পুতুলগুলো নিয়ে বসেছে। এইগুলো সব আমার জন্য? স্বামীর কথা শুনে আলো চোখ মুখ খুশিতে চিকচিক করে উঠল। এইগুলো তার সব পছন্দের জিনিস, বিশেষ করে আকাশি রঙা ইয়া বড় একটা পুতুল তার খুব মনে ধরেছে। এই পুতুলটা মনে হয় তার সমান। কিন্তু বাদরটা দেখে ভুকুসকে জিজ্ঞেস করলো, এটা কেন নিয়েছেন? আধার তোয়ালে সোফার উপর রেখে বলল, তোমার মতো আরেকজনকে পেয়ে বুঝি খুশি হনি? আলো বিরক্তিতে বাদর ছুঁড়ে মারল ছেলের দিকে, তারপর বলল, নিন আপনার আরেক বউকে, আজ থেকে ওটার সাথে সংসার করবেন। আদার ঠুট কামড়ে হেসে বলল, ছোটো বউকে নয়, আমার বড় বউকে প্রয়োজন। আলো কিছু না বলে পান্ডা ডোরেমনকে কারবার্ডের ওপর রেখে দিল আর বড় পুতুলটা বিছানায় রেখেছে। এটা দেখে আধার কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, এখন কি তুমি পুতুল নিয়ে থাকবে? তো পুতুলটা খাওয়ার জন্য নিয়ে এসেছেন? একবার ট্রাই করে দেখতে পারো, তাহলে টেস্ট কেমন সেটাও জানা যাবে। আলোর আগে দাঁত পিষে বলল। মেয়েটা রাগান্বিত চেহারা দেখে আধার মনে মনে হাসলো। পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় ফিসফিসিয়ে বলল, এমনিতে তুমি সব সময় আকাশি রঙা জিনিসই ব্যবহার করো, সো পুতুলটার কাছে না রাখলেও চলবে। লোকটার কথার মানে বুঝতে পেরে লজ্জায় আলো গাল রক্তিম হয়ে উঠল। সে মুহূর্তে চেঁচিয়ে উঠে বলল, আপনার মতো অসভ্য পুরুষ আর দুটো দেখিনি। আদার কিছু না বলে হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল। আর আলোর রাগে গজগজ করতে করতে আলমারি খুলতেই একটা ঝটকা খেল। একই সাথে তার মুখ অটোমেটিক হা হয়ে গেল। সে অবিশ্বাস্য চোখে তাকিয়ে থেকে কয়েকবার নিজের চোখ কুচকিয়ে আবার তাকায়। এত এত আকাশি রঙা ড্রেস, শাড়ি দেখে মাথা হ্যাং হয়ে যায় আলোর। তবে সে ভীষণ খুশি হয়েছে। মনে মনে অসভ্য লোকটার পছন্দের প্রশংসাও করে সে বেছে একটা জর্জেট শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। রাত সবে ড্রয়িং রুমে প্রবেশ করেছে। হাঁটতে হাঁটতে হঠাৎই তার পা জোড়া স্থির হয়ে গেল। সে উল্টো খেয়ে পড়তে পড়তে নিজেকে সামলে নিয়ে হাঁ করে তাকিয়ে রইল এক শাড়ি পরিহিত রমণীর পানে। আলো এক হাতে কুচি ঠিক করতে করতে সিঁড়ি বেয়ে নামছে। সামনে রাতকে দেখে হাসি মুখে এগিয়ে এসে বলল, কেমন আছেন ভাইয়া? রাত যে একটা ঘোরের মধ্যে চলে গিয়েছে সে স্পষ্ট স্বরে বলল, তুমি খুব সুন্দর মুম্বাই মরিস, খুব সুন্দর। আলো কিছু বলতে যাবে তখন কিছু একটা পড়ে যাওয়ার শব্দ বেয়ে চমকে উঠল। চট করে পাশে তাকিয়ে দেখে আধার চুপচাপ দাঁড়িয়ে আছে আর তার পায়ের কাছে কফির মগ গড়াগড়ি খাচ্ছে। আলো হন্তদন্ত হয়ে কাছে এগিয়ে এলো। আধার ক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করে হনহনি সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। আলো থতমত মুখে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে নিজেও দোতলায় উঠে গেল। রুমের ভেতরে আসতেই আলো স্তব্ধ হয়ে গেল।
আধার আলমারি থেকে সব আকাশি রঙা শাড়ি বের করে ফ্লোরে ছুঁড়ে মারছে। তারপর আশেপাশে তাকিয়ে লাইটটা খুঁজে বের করে আগুন জ্বালাতে আলো ছুটে এসে অস্থির গলায় বলল, না 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 না, প্লিজ এমন করবেন না, শাড়িগুলো আমার খুব পছন্দ হয়েছে, আপনি সেগুলোকে এইভাবে জ্বালাতে পারেন না। আধারের চোখ মুখ লাল হয়ে গেছে। সেই মেয়েটার চোয়াল শক্ত করে ধরে দাঁত চেপে বলল, আমি তোমাকে আগে কিভাবে চলতে বলেছিলাম? আলো ছোট ফুটিয়ে উঠে বলল, ভুলে গেছিলাম, সরি। আধার আরও কিছু বলতে চেয়ে মেয়েটার চোখের পানি দেখে আর বলতে পারল না। চোয়াল ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় শুনতে পেল, আমি তো আপনার জন্য নিজেকে একটু সাজিয়েছিলাম, ভেবেছিলাম আপনি খুশি হবেন, কিন্তু আমি ভুল ছিলাম। আপনার কথা অমান্য করার জন্য সরি। আসলে আমি এতগুলো উপহার পেয়ে খুশির ঠেলায় ভুলে গিয়েছিলাম আপনি আমার শাড়ি পরা পছন্দ করেন না, অহেতুক আপনাকে রাগিয়ে দিলাম, তার জন্য খুব সরি। আলো কথাগুলো বলে চোখে পানি মুছে ফ্লোর থেকে শাড়িগুলো তুলে আলমারিতে ছুঁড়ে রেখে দিল। সামনে ফিরতেই তাকে আলমারির সাথে চেপে ধরল আধার। তারপর তীক্ষ্ণ চোখে মেয়েটার পর্যবেক্ষণ করতে করতে বিড়বিড় করে বলল, তোমাকে শাড়ি নিয়ে দিয়েছি শুধুমাত্র আমার সামনে পরে থাকার জন্য। দিনে শাড়ি না পরে রাতে পরবে এবং আমার জন্য নিজেকে সাজাবে। আমি এসব দেখব, শুধু আমিই দেখব তোমাকে। আলো কিছু না বলে অভিমানে মুখ ফিরিয়ে নিল। আধার ঝুঁকে এসে গেলে চুমু খেয়ে ফিসফিসিয়ে বলল, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক, আর না কেউ বাজে নজরে দেখুক। আমি যা করেছি সবটা তোমার ভালোর জন্য। আমি একজন পুরুষ, তাই অন্য পুরুষের নজর বা চাহিদা বুঝতে পারি। তুমি প্লিজ রাতের সামনে যেও না। ও আমার ভাই হলেও ভালো ছেলে নয়, প্লে বয় একটা, ওর গার্লফ্রেন্ড অভাব নেই, আর না রুম ডেটে আপত্তি আছে। আশা করছি তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। তুমি আমার কথা না শোনো, তাহলে তোমাকে বাপের বাড়িতে রেখে আসবো, কারণ তোমাকে নিয়ে আমি অন্য কোনো রকম ঝুঁকি নিতে চাই না। আলো সব কিছু বুঝতে পারলেও একসময় এসব নিয়ে ভাবার সময় পেল না, কারণ লোকটার হাতে ও ঠোঁটের স্পর্শে তার শরীর থরথর করে কাঁপছে। আলো শুকনো ঢুক গেলে দুই হাতে স্বামীকে ঠেলে সরাতে চাইল, কিন্তু মানুষটা উল্টো তাকে পাজা খুলে তুলে নিয়ে বিছানায় গেল। আলো কিছু বলতে চেয়েও বলতে পারলো না, কারণ তার ঠোঁট জোড়া মানুষটার দখলে। আলো এক মুহূর্তের জন্য ভেবে নিল আজ আর নিজেকে বাঁচাতে পারবে না, তবে তার ভুল প্রমাণ করে দিয়ে আধার চুমুটুমু খেয়ে শান্ত গলায় বলল, তুমি পুরোপুরি সুস্থ হওনি, সারাক্ষণ ব্যাঙের মতো লাফালাফি, এখন চুপচাপ রেস্ট নাও, আমি খাবার নিয়ে আসছি। এই কথা বলে আদার চলে গেল, আর আলো লজ্জায় লাল নীল হলুদ সবুজ হয়ে বালিশের মধ্যে মুখ লুকিয়ে রাখলো। আজকাল মানুষটা একটু বেশি পাজি হয়ে যাচ্ছে। চলবে গাইস, পরবর্তী পার্টও এই চ্যানেল আপলোড করা আছে, সবাই দেখে নিন।